পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার তার বাজেটে কতটা বরাদ্দ করবে? কারণ পরিবেশ যদি রক্ষা না হয় তাহলে কিন্তু এই মানব সভ্যতা বেশি দিন স্থায়ী হবে না বলেই বারবার সাবধান করছেন বিজ্ঞানীরা। দেশ জুড়ে সিএনজি ও সোলার শিল্পে কত টাকা ভর্তুকি দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং ভারতবর্ষের যে নদীগুলি রয়েছে সেই নদীগুলি সংস্কার করার জন্য বাজেটে কতটা বরাদ্দ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, এই বিষয় নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা। এবং এই আলোচনা অবশ্যই বাজেট কেন্দ্রিক, কিন্তু বাজেটের সঙ্গেও কিন্তু পরিবেশের একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। বাজেট ভারতবর্ষের এমনই একটা বিষয় যেখানে পিন থেকে আলপিন থেকে আরম্ভ করে ওষুধ সবটাই কিন্তু ধরা হয়, এবং পরিবেশও কিন্তু এই বাজেটের কিন্তু বাইরে নয়। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বাজেটের সঙ্গে যোগ রয়েছে ভারতবর্ষের পরিবেশ। আমাদের মধ্যে এই মুহূর্তে আজকে অতিথি হিসেবে জুড়ে গিয়েছে কলকাতা থেকে বিশিষ্ট পরিবেশবিদ এস এন ঘোষ। এস এন বাবু, আপনাকে প্রথমেই এই নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব যে ভারতবর্ষের পরিবেশ রক্ষার্থে বা পরিবেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার তার বাজেট এবার কতটা বাড়াবে বলে আপনি আশা প্রকাশ করেন? অলরেডি একটা ইন্টারিম বাজেট ডিক্লেয়ার হয়েছে পরিবেশের উপর, সেটা হচ্ছে ৩,২৬৫ কোটি টাকা। ওই ৩,৫০০ কোটির মধ্যে থাকবে। এখন কথা হচ্ছে এত বৃহৎ দেশে এই ৩,৫০০ কোটি টাকা এমন কিছু বড় ব্যাপার নয়। যেখানে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেখানেই অনেক টাকা লেগে যাবে। তারপরে আছে আপনার সোলার এনার্জি, যেখান থেকে পাওয়ার জেনারেশন হবে, সেটা গোটা ২-৩ না হলে হবে না। এরপরে আছে রাজ্য জুড়ে আপনি যেটা বললেন সিএনজি এবং ইলেকট্রিক্যাল পাওয়ার ভেহিকেল, ব্যাটারি অপারেটেড ভেহিকেল। তো সেইখানে ৩,৫০০ কোটি টাকা এমন কিছু বেশি নয়। তো আমার মতে যেখানে সারা পৃথিবীতে ইন্ডিয়া বা ভারতবর্ষ একেবারে নিচের তলাতে আছে, নিচের তলা থেকে মাত্র ৫ম স্থানে আছে, সেইখানে আমাদের ভারতবর্ষের অনেকটা কাজ করতে হবে। এই যদি আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের দিকে তাকাতে হয়, এবং ভারতের জনসংখ্যা যেহেতু এখন সর্ববৃহৎ, দ্বিতীয় বৃহৎ, তো সেখানে চীনকেও ছাড়িয়ে যাবে এবং সর্বাপেক্ষা জনসংখ্যা পৃথিবীর মধ্যে, সেখানে আমার মনে হয় ৩,৫০০ কোটি টাকা ভারতের শুধু এই বাজেটে চলবে না। উন্নত দেশকেও ভারতের যাতে পরিবেশ দূষণ রোধ হয়, তাই জন্য তার উন্নত দেশগুলোকেও ভারতকে সাহায্য করতে হয়। হ্যাঁ, দ্বিতীয়ত পরিবেশ রক্ষা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার কি বাজেট ৫,০০০ কোটি টাকা করতে পারে? আপনি যেটা বলছিলেন ৩,৫০০ কোটি টাকা, সত্যিই সেটা একটা নগণ্য। তার কারণ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি দূষণ ইতিমধ্যে ছড়াচ্ছে হচ্ছে গঙ্গা থেকে, এবং গঙ্গা পাড়ের যে অবস্থা সেই জায়গাতে দাঁড়িয়ে এই ৩,৫০০ কোটি টাকার বাজেটে কিছুই হবে না। এবং প্রত্যেকটা রাজ্যকে যদি ভাগ করে দিতে হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে, তাহলে মিনিমাম ৮.৫ থেকে ৯,৫০০ কোটি টাকা দরকার, প্রায় ডবলেরও বেশি। সেই সাহস কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাবে আজকের অর্থনীতি ভারতবর্ষে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কি মনে হয়? আমার তো মনে হয় যে ৫,০০০ কোটি বেশি, ৫,০০০ কোটির বেশি হবে না। কারণ ৮,০০০ কোটি করতে গেলে ভারতের অন্যান্য যে সমস্ত বিভাগ আছে তার মধ্যে অনেকটাই নেমে আসবে তাদের ক্ষতির পরিমাণ। কারণ আমাদের মতো গরিব দেশে এবং উন্নয়নশীল দেশে যদি ৫,০০০ কোটি টাকা করে তাহলে ঠিক আছে, কিন্তু ৫,০০০ কোটি টাকায় কিছু হবে না। আর ৮,০০০ কোটি টাকা করলে সেটা কিন্তু অন্য ক্ষেত্রে প্রতিক্রিয়া হতে পারে। কারণ এই যে ৫,০০০ বলি বা ৮,০০০ কোটি বলি, ভারতবর্ষ এমন একটা জায়গা আছে যেখানে শুধু গঙ্গা দূষণ বা সোলার এনার্জি বা সিএনজি নয়, সেখানে
ডিফরেস্টেশন, মানে যেভাবে অরণ্য ধ্বংস হচ্ছে এবং যেভাবে জমি হারিয়ে যাচ্ছে, যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, জলাজমি ভরাট করতে হচ্ছে, সেগুলোকে আবার যদি পুনরুদ্ধার করতে হয়, যেমন এইভাবে বিশ্ব পরিবেশ দিবসে ছিল ল্যান্ড রেস্টোরেশন, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, মানে আমাদের ভবিষ্যৎ আমাদের জমির উপর ডিপেন্ড করছে। সেই জমিগুলো যেভাবে অবক্ষয় হচ্ছে এবং যেভাবে জলাজমি ভরাট হচ্ছে, কলকাতায় দেখুন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতায় জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, কলকাতায় জাতীয় সরোবর ভরাট হচ্ছে। তো এইভাবে যেভাবে জাতীয় সম্পত্তিগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, দুদিকে রুখতে হবে। একটা হচ্ছে একটা পরিবেশের জন্য একটা ক্লিন টেকনোলজি নিয়ে আসতে হবে, আর একটা হচ্ছে যেখানে দূষণ হয়ে গেছে সেইগুলোকে পরিষ্কার করতে হবে। যেমন আজকে বঙ্গোপসাগর যেভাবে জলস্তর বাড়ছে, সুন্দরবনকে রক্ষা করতে হবে, ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করতে হবে, দার্জিলিং এ ওদিকে যেভাবে ধস নামছে, বা হিমালয় পাদদেশে যেভাবে গ্লেশিয়ার মেল্টিং হচ্ছে, যেভাবে আমাদের হাই টাইড বন্যা আসছে, সেগুলোকে প্রতিরোধ করা। তো একটা জায়গা হচ্ছে পরিচ্ছন্ন প্রযুক্তি, ক্লিন টেকনোলজি নিয়ে আসা, আর একটা হচ্ছে যেখানে যেখানে বিপদ হয়ে গেছে, সে জলজমি ভরাট থেকে বলুন, বা যেখানে অরণ্য ধ্বংস বলুন, বা যেখানে গ্লেশিয়ার মেল্টিং বলুন, সেগুলোকে প্রতিরোধ করা। তো এইগুলো করতে গেলে যেখানেই আমরা টাকা দিই না কেন, আমাদের একটা প্রধান অন্তরায় হচ্ছে আমরা যাকে টাকা দেবো, যে রাজ্যকে টাকা দেবো, তারা কিন্তু ঠিক মতো এনভায়রনমেন্টাল অডিট বা ফিনান্সিয়াল অডিট করছে না। অর্থাৎ কোনো কিছু টাকা পাওয়ার আগে তাকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়, পরিবেশগত ভারসাম্য কতটা আছে, কতটা অভাব আছে, প্রায়োরিটি বেসিসে ঠিক করতে হয় কোন জিনিসটা আগে করব, কোন জিনিসটা পরে করব। যেমন এখন ভারতের দিকে তাকালে প্রথমেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের কথা মাথায় আসে, তারপর যদি খরা কবলিত এলাকাগুলো ঠিক করতে হয়, তখন ওই যে নদী সংযোজন একটা বিষয় আছে, সেটাকে আনতে হবে। কিন্তু প্রত্যেক বিষয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। আজকে যদি এই ইলেকট্রিক পাওয়ার থেকে আমি যদি হাইডেল পাওয়ার প্রজেক্টে যাই, আমার যদি সোলার পাওয়ার প্রজেক্টে যাই, সেখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা দরকার। শুধু পরিচ্ছন্ন প্রযুক্তি নিয়ে এলে হবে না। দেখুন আজকে ইলেকট্রিক চালিত গাড়ি বা ব্যাটারি চালিত গাড়ির কথা চিন্তা করা হচ্ছে, যে ইলেকট্রিক্যালি পাওয়ার অপারেটেড ব্যাটারি অপারেটেড গাড়ি, ইলেকট্রিক্যালি পাওয়ার চার্জ ব্যাটারি অপারেটেড গাড়ি, বা সোলার পাওয়ার চার্জ ব্যাটারি অপারেটেড গাড়ি। সেটা আসতে একটু সময় লাগবে, যে সূর্যের কিরণ থেকে ব্যাটারিটাকে চার্জ দিয়ে চালানো। কিন্তু এখন যেটা আসছে ইলেকট্রিক্যালি চার্জ, কনভেনশনাল ইলেকট্রিক্যালি চার্জ পাওয়ার অপারেটেড ব্যাটারি, এইটা যদি আনতে হয় তাহলে দেখতে হবে কোন কোন জায়গায় কারেন্টের ডেফিসিট আছে। লোডশেডিং যেখানে হয় সেখানে এই সমস্ত জিনিস আনলে হবে না, দুদিন বাদে এই ইলেকট্রিক গাড়িগুলো বন্ধ হয়ে পড়ে থাকবে। যেখানে ইলেকট্রিক সারপ্লাস আছে, যেমন পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ইলেকট্রিক সারপ্লাস আছে, সেসব জায়গা আনতে হবে। এটা এইভাবে নিয়ে আনলে হবে না যে আজকে নিয়ে এলাম, কালকে ওই ক্লিন টেকনোলজিটা আবার বন্ধ হয়ে গেল। সেই জন্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে, এনভায়রনমেন্টাল অডিট করতে হবে। কারণ আমি অডিট করে আমি তখন টাকা চাইতে পারি, তারপর ফিনান্সিয়াল অডিট করতে হবে। এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, তবেই গিয়ে একটা জিনিস সার্থক রূপায়ণ হয়। আদারওয়াইজ টাকাগুলো জলাঞ্জলি যায়, অনেক টাকা গঙ্গা অ্যাকশন প্ল্যানে খরচ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়। হ্যাঁ, যে প্রশ্নটা আপনাকে করব, কেন্দ্রীয় রোড মিনিস্ট্রি নীতিন গাডকারি কিন্তু চেষ্টা করেছিলেন তার দ্বিতীয় টার্মসে ভারতবর্ষকে পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলস নির্ভরযোগ্য করতে। সেই ক্ষেত্রে বৃহৎ যে কর্পোরেট সংস্থাগুলি যারা ভারতে গাড়ি উৎপাদন করে, তারা কিন্তু বলেছিল 2047 সালের আগে এটা সম্ভব নয়। কেন্দ্রীয় নীতিন গাডকারি কিছুটা পিছু টার্ন করেন, এবং সেই জায়গাতে এই যে কর্পোরেট লবির ভারতের উপর, সরকারের উপর একটা বৃহৎ চাপ, সেই বৃহৎ চাপ থেকে কি পুরোপুরি মুক্ত হয়ে ইলেকট্রিক ভেহিকেলস আনা এবং তার জন্য বাজেটে অতিরিক্ত বরাদ্দ করা, এটা কি খুব সহজ কাজ হবে বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে আসছি, তার আগে বলতে চাই যে নীতিন গডকরি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ভালো একটা কাজ করেছেন, সেটা ন্যাশনাল হাইওয়ে গুলোকে তিনি উন্নত করেছেন। ন্যাশনাল হাইওয়ে যদি ভালো হয়, গাড়ির যদি গতি বাড়ে, তাহলে দূষণটা অনেকটা কমবে।
কারণ আমরা জানি প্রতিটি শহরে আমাদের গাড়ি যাচ্ছে বাম্পার টু বাম্পার, ভীষণভাবে ট্রাফিক জ্যাম হয়। এবার যতক্ষণ আমার ডিজেল বা পেট্রোল চালিত গাড়ি থাকবে ততক্ষণ এই ট্রাফিক জ্যাম হলে তার থেকে দূষণ ছড়াবে। কিন্তু যদি ইলেকট্রিক ভেহিকল থাকে তাহলে কিন্তু ট্রাফিক জ্যাম হলেও সেখান থেকে কোনো এমিশন হয় না। সেই জন্য আমাদের ভারতবর্ষে ইলেকট্রিক ভেহিকলটা দরকার। কিন্তু আমি আগে বললাম যে যেখানে ধরুন পাওয়ার ক্রাইসিস আছে সেইখানে ইলেকট্রিক ভেহিকল করা যাবে না, সেখানে সিএনজি করতে হবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস করতে হবে। তো সুতরাং আমি যদি মনে করি যে শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকলসে চালাবো, অন্য গাড়িগুলো বাদ দিয়ে দেবো, ডিজেল গাড়ি বাদ দিয়ে দেবো, কারণ নীতিন গডকরি প্রথমেই 2047-এর কথা বললো বা 40-এর কথা বললো, অনেকটা উনি পিপন করেছেন, অনেকটা এগিয়ে নিয়ে এসছেন। বলেছেন 2030-এর মধ্যে সারা ভারতবর্ষ থেকে ডিজেল গাড়ি বাদ চলে যাবে। ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা এমন কিছু ভালো নয়, যদি এই মুহূর্তে ভারতবর্ষ থেকে ডিজেল গাড়ি বাদ চলে যায় তাহলে একটা বিরাট পরিবহনের উপর একটা চাপ আসবে। কারণ আমরা দেখেছি কলকাতায় এখনো 15 বছরের পুরনো গাড়ি চলছে। ঘোষ সাহেব, যেটা আপনাকে একটু থামাবো, চায়না তার ইকোনমি কন্ডিশন ঘোরাতে যেভাবে ব্যাটারির ইউজ করছে এবং ব্যাটারির বড় বড় কারখানা তৈরি করেছে গোটা, এবং গোটা বিশ্বে কিন্তু এই মুহূর্তে ব্যাটারি তারা রপ্তানি করে একটা বৃহৎ জিডিপির অংশ কিন্তু তারা দখল করে নিয়েছে ওয়ার্ল্ডের ক্ষেত্রেও। সেই জায়গাতে ভারতবর্ষ কতটা পিছিয়ে বলে মনে করেন? দেখুন, চায়না যেটা করেছে ক্লিন টেকনোলজি, সেটা রপ্তানিও করছে, আবার নিজের দেশকেও ঠিক করেছে, অনেকটা দূষণ কমাতে পেরেছে। ভারতবর্ষে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটা যদি খালি ব্যাটারি নির্ভর হয়ে যায় তাহলে সেই লিথিয়াম আয়ন পরে যেটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, যে ব্যাটারিগুলো শেষ হয়ে যাচ্ছে, তার যা লাইফ শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ভারতের পরিবেশ দূষণ অনেক বাড়বে। কারণ আমরা জানি আমরা ওয়েস্ট হ্যান্ডেলটা আমরা ঠিক মতো করতে পারি না, অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা ঠিক করে করতে পারি না। তো আমরা যাই করি না কেন, ভারতবর্ষের মতন এরকম একটা বৃহৎ দেশে যেখানে আমাদের ফেডারেল স্ট্রাকচার আছে, সেইখানে বিভিন্ন এক একটা রাজ্যে এক এক রকম সমস্যা আছে। সেই জন্য আমার মতে মিক্স টেকনোলজি, সব রকম টেকনোলজির উপর জোর দিতে হবে। যেমন আমাদের বায়োফুয়েলের উপর জোর দিতে হবে, সেরকম আমাদের সিএনজির উপর জোর দিতে হবে, সেরকম আমাদের ব্যাটারি অপারেটেড গাড়ির উপর জোর দিতে হবে। আর সব থেকে ভারতবর্ষকে পরিবেশ নিয়ন্ত্রণ করতে গেলে যেটা দরকার, যে কয়লা উৎপাদন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, থার্মাল পাওয়ার স্টেশন, সেইগুলোকে যতক্ষণ না আমরা সোলার পাওয়ারে কনভার্ট করতে পারছি, সেটা একটা বিরাট খরচা, সেখানে 10,000 কোটিতেও হবে না। সেই সোলার পাওয়ার যদি যতক্ষণ না আমরা কনভার্ট করতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের ভারতবর্ষ দূষণ মুক্ত হবে না। হ্যাঁ ঘোষ সাহেব, এইখানে আপনাকে একটা প্রশ্ন করব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে গ্রামে যদি সোলার বসানো হয় সেই ক্ষেত্রে একটা ভর্তুকি দেওয়া হবে, ভর্তুকি দিয়ে সেটাকে চালানো হবে। এই যে বিপুল পরিমাণে ভারত সরকারের উপর করের বোঝা আস্তে আস্তে চাপছে, যে ভর্তুকি মানেই তো হচ্ছে ভারত সরকারের কোষাগারে এর একটা ছাপ পড়বে। অন্যদিকে যে সমস্ত সংস্থাগুলি এই বিদ্যুৎ উৎপাদন করে, যেমন ধরুন আরপিজি গোষ্ঠী, আদানি গোষ্ঠী, এই যে বিদ্যুৎ উৎপাদন তো তারাও করছে, কিন্তু তাদেরকে কি ভারত সরকার কোনো রকম চাপ দিতে পারছে না? দেখুন, আমি এখানে আবার চীনের সাথে ভারতবর্ষের ডিফারেন্সটা আনবো। চীনে কিন্তু ওই একজন দুজন তিনজন শিল্পপতির উপর তারা নির্ভর করে না, সেখানে কিন্তু স্মল স্কেল, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ এবং মাঝারি শিল্পগুলো ব্যাপকভাবে প্রসার করেছে, অনেকের উপর ডিপেন্ড করে। আজকে যদি আমি আদানি, আম্বানি আর টাটা এসবের উপর ডিপেন্ড করি তাহলে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কমে যায় এবং তারা নিজেদের কর্তৃত্ব ফলায়। যেমন কলকাতায় আমরা দেখেছি, আমরা গোয়েঙ্কা গোষ্ঠীর উপর যেমন নির্ভর করছি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই, বা সেখানে দেখছি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্য কিছু তিনি নিয়ে আসতে পারছেন না। বা আমাদের যেটা বলি যে বিদ্যুৎটা যদি আমরা সোলার পাওয়ারে নিয়ে আসি, তার এগেনস্টে আমি যে কনভেনশনাল ফুয়েলে ইলেকট্রিকে চালাচ্ছি সেখানে যে আমি একটা সাবসিডি পাবো, সেই জিনিসটা এখন হচ্ছে না। এইখানে একটা জিনিস আছে, ভারতবর্ষে প্রায় 3.75 ট্রিলিয়ন রুপিস শুধু
এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য খরচ হচ্ছে, অর্থাৎ যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, পরিবেশগত যে ক্ষয় হচ্ছে, তার জন্য 3.75 ট্রিলিয়ন রুপিস খরচ হচ্ছে, যেটা মোট জিডিপির 5%। অর্থাৎ আমাকে দূষণ রুখতেই হবে, দূষণ যদি রুখতে না পারি ভারতবর্ষের জিডিপি কোনোদিনই ভালো হবে। হ্যাঁ, এই ভারতবর্ষের জিডিপি, দেখুন ভারতবর্ষের যদি জিডিপি বাড়াতে হয় তবে অবশ্যই কিন্তু পরিবেশ সংযোগকারী যে সমস্ত শিল্প আছে তাদের উৎপাদনও বাড়াতে হবে, এ বিষয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ধরুন এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলছেন, দূষণ রুখতে যে সমস্ত মেশিনারিজ এখন ইউরোপিয়ান কান্ট্রি বা জার্মান থেকে ভারতে এক্সপোর্ট করে, সেইগুলো যদি ভারতের শিল্পগোষ্ঠীকে দিয়ে এগুলো দেশের মধ্যে তৈরি করা যায় তাহলে সেই ক্ষেত্রে তো কোটি কোটি টাকা লাভ হবে। এই বিষয়টা কি ভারত সরকার বিভিন্ন চেম্বার অফ কমার্সকে বোঝানো, ভারত সরকার নিজে যে মোদী সরকার বারবার বলছেন মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এই বিষয়গুলোকে কি বিগত 5 বছর ধরে ঠিকমতো আনতে পারেনি বা বোঝাতে পারেনি বলে মনে করেন? তাহলে তো ভারতবর্ষের জিডিপি কিন্তু যথেষ্ট। ধরুন আপনি আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে রয়েছেন, তারাও জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ কিছু জায়গাতে একমত হয়েছেন, শ্রীলঙ্কা একমত হয়েছেন। ভারতের কাছে কিন্তু যদি শিল্পবান্ধব পরিবেশ এর শিল্প করা যায় তাহলে তো ভারত সরকার দক্ষিণ এশিয়াতে অনেক কিছু এক্সপোর্ট করতে পারবে। সেই জায়গাটা কি কেন্দ্রীয় সরকার বুঝেও বুঝতে পারছে না, না কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ উদাসীনতা রয়েছে, কি মনে হচ্ছে? না, কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নেই আমি বলবো, কারণ অনেকগুলো জায়গায় যেমন মোটর শিল্পে অর্থাৎ গাড়ি শিল্পে এখন অনেকটা স্বনির্ভর হতে পেরেছে, বাইরের দেশকে টেক্কা দিচ্ছে। সেরকম আমরা যদি দেখি যে বুলেট ট্রেন এভাবে তৈরি হয়েছে, যেভাবে বন্দে ভারত তৈরি হয়েছে, তো এটা হচ্ছে, আস্তে আস্তে সময় লাগবে। কিন্তু আমাদের যেটা চিন্তা ভাবাচ্ছে যে 2050 সালের মধ্যে ভারতবর্ষের অনেকগুলো সিটি জলের তলায় চলে যাবে, কারণ যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে তাতে এই সমুদ্র উপকূলবর্তী শহরগুলোকে রক্ষা করতে হবে, তার একটা পরিকাঠামো ঠিক করতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে আরো বেশি বেশি করে অনেক ইন্ডাস্ট্রিকে আসতে হবে, যারা এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করবে বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তৈরি করবে বা বিকল্প জ্বালানির কথা চিন্তা করবে। এটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি আসে। তবে এখনো বলছি এই 8-10 হাজার কোটি টাকায় ভারতবর্ষের কিন্তু এত বড় কর্মকাণ্ড হবে না। মিস্টার মোদী যেটা করছেন যে সেটা ভারতবর্ষকে একটা পৃথিবীর মানচিত্রে ওনার প্ল্যানিংটা উনি তুলে ধরছেন, সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করছে। এবং উনি যেটা বলেছেন যে আমি সোলার পাওয়ারে আমি পৃথিবীর মধ্যে একটা স্থান দখল করব, এবং যে হারে ভারতবর্ষ চাইছে যে ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসতে বা ইলেকট্রিক ভেহিকলস নিয়ে আসছে, সেটা সমস্ত দেশ সাধুবাদ জানাচ্ছে। কিন্তু বাস্তবে যেটা কতটা হবে সেটা সন্দেহ আছে, কারণ যে ক্ষেত্রে আমরা দেখছি আজকে গঙ্গা নদী দূষণ রোধ করতে ভারতবর্ষের 10 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই রাজীব গান্ধীর আমল থেকে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছে, এখনো কিন্তু গঙ্গা দূষণ মুক্ত হলো না। তো এটাই আমার বলার কথা যে সব একটা ফিক্সড টাইমের মধ্যে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটাকে দেখে আমাকে করতে হবে। আমরা যা কিছুই করি না কেন স্টেপ বাই স্টেপ করতে হবে, আর মিক্স টেকনোলজির উপর জোর দিতে হবে। খালি একটাই টেকনোলজি নিয়ে আসবো বা দুটো টেকনোলজির কথা চিন্তা করবো এরকম ভাবে করলে চলবে না। একটা প্রশ্ন আপনাকে করব, 2047 কি 40-এর মধ্যে আশঙ্কা করা হচ্ছে ভারতবর্ষে এই খরার জন্য প্রায় 1 কোটি মানুষ তারা কর্ম হারাবে। অর্থাৎ যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা এই ধরুন জুন জুলাই মানে বৈশাখ জ্যৈষ্ঠ, যদি বাংলায় উদাহরণ দিই, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস, এই 3 মাস বেরোতে পারে না বা কাজ করতে পারে না। হিট স্ট্রোক এবছরও মানে দিল্লিতে লাস্ট 7 দিনে হয়তো 20 জন মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে জলবায়ু পরিবর্তন যদি যেভাবে হচ্ছে সেইভাবে যদি আমরা না রুখতে পারি তাহলে 2047-এর মধ্যে 1 কোটি মানুষ অন্তত 3 মাসের জন্য কর্মহীন হয়ে পড়বে। এই বিষয়টা কিভাবে ভারত সরকারের এই মুহূর্তে, দেখুন 1 কোটি মানুষ যদি কর্মসংস্থানের বাইরে থাকে তাহলে তো তার প্রভাব ভারতবর্ষের জিডিপির উপর পড়বে, ভারতবর্ষের মুদ্রাস্ফীতি বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যেভাবে উত্তর পূর্ব থেকে আরম্ভ করে উত্তরবঙ্গে প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে ব্রহ্মপুত্র তিস্তা সবটাই ভেসে গেছে, প্রচুর কৃষক কিন্তু এফেক্টেড।
60 টাকার টমেটো আজকে 100 টাকাতে দাঁড়িয়ে গেছে। সেটাও তো খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি কতটা বেড়েছে সেটা আপনি বুঝতে পারছেন। এই জায়গাতে দাঁড়িয়ে বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সীতারামনের কি করা উচিত? একদম ঠিক কথা বলেছেন। একদিকে যেমন এই বাজেটের কথা বলা হচ্ছে যে পরিবেশ দূষণ বা আমাদের পরিবেশগত এনভায়রনমেন্টাল ক্লিন টেকনোলজি বা এই গ্রিন ইন্ডিয়া মিশনের কি বাজেট, কিন্তু অন্যদিকে যদি আমার জিনিসপত্রের দাম বাড়ে এবং এই খরা মোকাবিলায় যেটা আমরা আগে বললাম, একটার দিকে হচ্ছে পরিবেশ দূষণ যেটা হয়ে গেছে সেটাকে ঠিক করা, আর একটা হচ্ছে পরিবেশ দূষণ হতে না দেওয়া। দুটো জিনিস নিয়ে করতে হবে, অর্থাৎ ক্লিন টেকনোলজি অ্যান্ড ক্লিন আপ টেকনোলজি। এখন দেখা যাচ্ছে যে এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, যে ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বর্ষাকালে বর্ষা হচ্ছে না বা শীতকালে সেরকম শীত পড়ছে না, গরম থাকছে। তো সেইখানে আমাদের লিভিং স্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের খাদ্যদ্রব্যের অভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কৃষিক্ষেত্রে ফলনের যে উৎপাদন সেটা পর্যন্ত ব্যাহত হচ্ছে, এবং যে মরশুমে যে ফসলটা দরকার, যে ফলটা দরকার সেটা আমরা পাচ্ছি না, ফলের দাম বাড়ছে। সুতরাং আমাদের লাইফস্টাইলটাকে সেইভাবে চেঞ্জ করতে হবে। আমরা যদি মনে করি বর্ষাকালে এই ধরনের ফসল হবে, সেটা যদি দেখি যে ক্লাইমেটিক প্যাটার্ন চেঞ্জের সাথে চেঞ্জ করতে হবে আমাকে, আমরা যদি দেখি সেইভাবে বর্ষা হচ্ছে না, তাহলে আমরা অন্যরকম খাদ্যদ্রব্য মানে প্রস্তুত করতে হবে। তো আস্তে আস্তে আমাদের যেটা দেখতে হবে যে খরা কবলিত অঞ্চলগুলিকে যেমন সেচের জল বলুন বা আমার নদী যেটা বলা হয়নি সেটা হচ্ছে নদীগুলো তার জল ধারণ ক্ষমতা হারাচ্ছে, অর্থাৎ নদীগুলোকে ডিসিলটেশন ড্রেজিং এগুলো করতে হবে, খালগুলোকে পরিষ্কার করতে হবে। কাজ অনেক আছে। এখন সেটা প্রায়োরিটি বেসিসে ঠিক করতে হবে কোন কাজটা আগে করব। তার জন্য আমি বলেছিলাম যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে টাকা পয়সা যে রাজ্যকে দেওয়া উচিত সেভাবে দেওয়া উচিত, এবং রাজ্যেরও কর্তব্যের মধ্যে পড়ে। আমরা দেখেছি অনেক রাজ্য টাকা নিয়ে নেয়, তারপর তারা এনভায়রনমেন্টাল অডিট অ্যান্ড ফিনান্সিয়াল অডিট দেওয়া যায় না। যেমন জাতীয় সরোবর, আমাদের রবীন্দ্র সরোবর লেক, এখানে 70% টাকা কেন্দ্র দেয়, 30% টাকা রাজ্য দেয়, কিন্তু দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল অডিট অ্যান্ড ফিনান্সিয়াল অডিট পরপর যদি 3 বছর না দেওয়া হয়, সেটা রাজ্য সেটা জাতীয় সরোবর থেকে সেই তকমাটা উঠে যাবে, তখন আর কেন্দ্র সরকারের থেকে সাহায্যটা পাবে না। এরকম বহু ক্ষেত্রে ঘটছে যেখানে রাজ্য ঠিক মতো কেন্দ্রকে হিসেব দিচ্ছে না, ফলে ফান্ডিংটা আটকে যাচ্ছে। এই বিপদটাই হচ্ছে ভারতবর্ষ। ঘোষ সাহেব, একটা যেটা প্রশ্ন করব, ধরুন ভারতবর্ষের যে প্রধান নদীগুলি রয়েছে, গঙ্গা, মহানন্দা, এদিকে উত্তরবঙ্গের অবশ্যই তিস্তা, ব্রহ্মপুত্র, এই প্রত্যেকটা নদীর কিন্তু সংস্কার প্রয়োজন। এবং যেটা হচ্ছে যমুনা হচ্ছে দিল্লি এবং উত্তরপ্রদেশ, অর্থাৎ এই দিল্লি উত্তরপ্রদেশ দুটো রাজ্যকে মিলে একসঙ্গে কাজ করতে হবে যমুনা সংস্কার করতে গেলে। এই যে ভারতবর্ষের যেগুলো লাইফলাইন বলা হয় যে নদীগুলি, সেই নদীগুলি সংস্কার করতে গেলে ভারতবর্ষে কি এই 4000 কোটি টাকা, যেটা গত বছর 3500 কোটি টাকা অ্যাভাব ছিল, এবং সেই ক্ষেত্রে কত টাকা বাজেট হলে মনে হয় এই নদীগুলি, যে লাইফলাইন অন্তত যেগুলো ইমিডিয়েট করা উচিত? কারণ হচ্ছে যমুনাতে যদি আপনি দেখেন, যমুনাতে বেশ কয়েকটা শিল্পাঞ্চল পড়ে। এক হচ্ছে নয়ডা, দিল্লির শিল্পাঞ্চল, এদিকে আগ্রা, কানপুর, এই যে টোটাল শিল্পাঞ্চলটা পড়ছে। অন্যদিকে যদি আপনি গঙ্গা প্ল্যান করেন তাহলে বারাণসী থেকে আরম্ভ করে কলকাতা, পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, কলকাতার শিল্পাঞ্চল, বিহারের শিল্পাঞ্চলগুলি পড়ছে। এই টোটাল শিল্পাঞ্চলগুলিকে একত্র করে কত টাকা আপনার মনে হয় বাজেটে বরাদ্দ করা উচিত কেন্দ্রীয় সরকারের? শুধু আমার মতে, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, শুধু নদী সংরক্ষণের জন্য 3000 কোটি টাকা বরাদ্দ হওয়া উচিত, শুধুমাত্র নদী সংরক্ষণের জন্য। কারণ নদীগুলোর এখন যে অবস্থা, সেখানে বলতে পারেন টাক পড়ে গেছে, একটা নদী রিভার বেডের উপর টাক পড়ে, মানে বালির চর বেরিয়ে এসছে। তার শুধু টাকা দিলেই হবে না, আমাদের পরিবেশগত অপরাধ অর্থাৎ এনভায়রনমেন্টাল ক্রাইম রুখতে হবে। নদী থেকে যেভাবে বালি চুরি হচ্ছে,
সেখান থেকে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে। সুতরাং এনভায়রনমেন্টাল ক্রাইমও রুখতে হবে এবং নদীগুলোকে পুরোপুরি একদম সায়েন্টিফিক মেথডে তাকে ড্রেজিং করতে হবে। এই ড্রেজিং এর খরচা যদি একটা গঙ্গা নদীর কথা ধরা হয়, তাহলে গঙ্গা নদীতে 1,000 কোটি টাকার উপর খরচা, তাহলে 3,000 কোটি টাকা বললাম, এটাও কম বললাম। তো সেই অনুযায়ী আমাকে, যেহেতু আমরা এক্সেসিভ কোনো খরচা করতে পারবো না, বা আমরা যা দরকার সেটা ভারত সরকার দিতে পারবে না, তার মধ্যে যতটা করা যায়, যতটা সম্ভব সেইভাবে করতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত আপনাকে একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা হচ্ছে, দেখুন কলকাতার যে বন্দর, সেই বন্দর কিন্তু ইতিমধ্যেই খুব একটা লাভে চলছে না, এবং পাশাপাশি যদি আপনি দেখেন যে বৃহৎ যে সমুদ্র বন্দরগুলি এই মুহূর্তে সবটাই কিন্তু কর্পোরেটদের হাতে। সেই জায়গাতে ভারত সরকারের নেতৃত্বাধীন যে বন্দরগুলো চলতো, সেই বন্দরগুলো লসে রান করাতে দীর্ঘদিন কিন্তু এই নদীগুলো সংস্কার হচ্ছে না। সেই ক্ষেত্রে ভারত সরকারের অধীনস্থ যে পোর্টগুলি রয়েছে, তার বাজেট আজকের দিনে দাঁড়িয়ে কতটা বাড়ানো উচিত? পোর্টের বাজেট তো অনেক বাড়ানো উচিত। আজকে যদি নদীর সংরক্ষণ হয় এবং বন্দরগুলোকে সেইভাবে উপযুক্ত জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে যা পোর্টের জন্য, পোর্টটাকে আপডেট করার জন্য যা বাজেট আছে, তার অন্তত আরো 50% বাড়ানো উচিত। কারণ আজকে বন্দরগুলো উন্নত হলেই তবে বাইরের দেশের সাথে আমাদের আমদানি রপ্তানি সেইভাবে হবে এবং অনেকটা পয়সা আমরা বাঁচাতে পারবো। এবং যত বেশি জাহাজ, আমরা জানি জাহাজ যদি আটকে যায়, যদি বন্দর ঠিক মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন লসের পরিমাণ অনেক বেশি দাঁড়ায়। সেই জন্য বন্দরগুলোকে যা বন্দরের যে টাকা বরাদ্দ আছে, তার অন্তত পক্ষে আরো 50% বাড়ানো উচিত। মিস্টার ঘোষ, জার্মান কয়েকদিন আগে জার্মান দেশের কয়েকজন প্রতিনিধি ভারতে এসেছিলেন। তারা ঘুরে বলেছেন যে ভারত কিন্তু পরিবেশ বান্ধব যদি শিল্প করে, সেই ক্ষেত্রে ভারতবর্ষের কিন্তু অন্তত 1 থেকে 1.5% জিডিপি গ্রোথ কিন্তু বাড়ানো সম্ভব। কারণ ভারতের হাতে প্রচুর ম্যান পাওয়ার রয়েছে, সস্তায় প্রচুর লেবার পাওয়া যায় ভারতে, এবং স্কিলফুল লেবার কিন্তু ভারতবর্ষে সেই জায়গাটায় রয়েছে। আপনার কি মনে হয় কেন্দ্রীয় সরকারের কোন কোন পরিবেশ বান্ধব শিল্পে জোর দেওয়া উচিত, যেই ক্ষেত্রে যেই পরিবেশ শিল্পে যদি বিনিয়োগ আসে, অন্তত গ্রামীণ ভারতে যে শিল্পের চাকা সেটা ঘুরবে, গ্রামের মানুষের হাতে কাজ যাবে, এবং গ্রামের যদি অর্থনীতি চাঙ্গা হয় তবে অবশ্যই লাভ হবে ভারত সরকারের কোষাগার? কোন কোন শিল্পে এই মুহূর্তে ভারত সরকারের নজর দেওয়া উচিত? একদম, জাপানিজ যা টিম এসেছিলেন বা বাইরে থেকে আরো অনেক টিম এসেছিলেন, তারা ঠিক বলেছে, ভারত যদি ঠিক মতো কাজ করে, অন্তত আগামী 3-4 বছরের মধ্যে অন্তত 1.5% জিডিপিতে আরো লস মেকআপ করতে পারবে। কারণ আমাদের যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়, পরিবেশগত যে সমস্ত ক্ষতিকারক যে সমস্ত আমাদের পদার্থ আছে, যেটা আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করছে, সেটার জন্য জিডিপি অনেকটাই দায়ী হচ্ছে। 5.7% জিডিপির উপর এফেক্ট আসছে। তো আমার মতে এমন শিল্প আনতে হবে যেখান থেকে ক্ষতিকারক পদার্থ নির্গত কম হয়। যেমন আমাদের বায়ো ফার্টিলাইজার, আমাদের বিভিন্ন ধরনের কলকারখানায় যেভাবে বায়োফুয়েল ইউজ করতে হবে, সিএনজি ইউজ করতে হবে, এবং শিল্পকে যদি বাড়াতে হয় তাহলে ডেফিনেটলি সোলার প্যানেল উৎপাদন শিল্পগুলো সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। আমাদের দেখতে হবে কি করে রিসাইক্লিং অ্যান্ড রিইউজ পদ্ধতিতে মানে সমস্ত জিনিসগুলো তৈরি করা যায়, প্লাস্টিকের পরিবর্তে কিভাবে জুটের জিনিস করা যায়। সবকিছু আপনি আলোচনা করলেন, কিন্তু দেখুন ভারতবর্ষে একটা কথা আছে এখন, যে 120 মাইক্রনের বেশি প্লাস্টিক কম, 120 মাইক্রনের কম প্লাস্টিক চলবে না। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এখন 75 মাইক্রন 80 মাইক্রন প্লাস্টিক চলছে। প্লাস্টিক ফ্রি ভারতবর্ষ যতক্ষণ না হচ্ছে, ভারতের সমুদ্রগুলো বলুন বা নদীগুলো বলুন, এই যে মাইক্রো প্লাস্টিকে ভরে যাবে। তাতে আমরা যে মাছ খাচ্ছি বা যে সমস্ত জলজ প্রাণী আছে,
সেটা যখন তাদের পেটে যখন মাইক্রোপ্লাস্টিক ঢুকছে, তাহলে ভারতের কিন্তু জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জনস্বাস্থ্য ভেঙে পড়বে। আমাদের দূষণ বাড়লে আমরা যে ধরনের খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কেমিক্যাল কন্টামিনেটেড, আমরা যেমন সবজি খাচ্ছি, আমরা সেরকম ধরুন চাও যেখানে খাচ্ছি সেখানেও আর্সেনিক আছে, আমরা যে চাল খাচ্ছি তাতেও আর্সেনিক আছে। তো এই ধরনের জিনিস যখন আমাদের ক্ষতিকারক পদার্থ আমাদের যখন খাদ্যে মিশছে, মাইক্রোপ্লাস্টিক যখন আমাদের মিশে যাচ্ছে আমাদের খাদ্যে, তা ভারতে জনগণের স্বাস্থ্য কিন্তু অনেক তার উপর প্রভাব ফেলবে। হ্যাঁ, এই গরমের মধ্যে প্রতি বছরই দেখবেন যে স্মার্ট সিটিগুলি হোক আর গ্রামীণ ভারতে হোক, প্রতি বছর জলের জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে এবং রাজ্য সরকারের পিএইচই দপ্তরও বরাদ্দ করে। সেই জায়গাতে জল সংরক্ষণের জন্য ভারতবর্ষ এখনো পর্যন্ত বহু বহু গুণ পিছিয়ে। এই যে কোটি কোটি টাকা বরাদ্দ সরকারি তহবিল থেকে মাটির জল উপরে নিয়ে আসার জন্য, কিন্তু বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করে মাটির তলাতে নিয়ে যাওয়া যায় ভারত সরকারের বা রাজ্য সরকারগুলি এখনো প্ল্যানিং নেই। সেই জায়গা থেকে বাজেটে কি মনে হয় না অন্তত, অবশ্যই ধারাবি থেকে আরম্ভ করে আপনি যদি বলেন মহারাষ্ট্রে যেই জায়গাগুলিতে বেশি খরাপ্রবণ এলাকা সেইখানে বিশাল পরিমাণে টাকা দাও, কিন্তু সেই সঙ্গে বাজেটে অন্তত বৃষ্টির জল কিভাবে মাটির নিচে পাঠানো যায় সেই বিষয়টা ভারত সরকারের ভাবা উচিত। সেটা তো আমাদের পশ্চিমবঙ্গে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন জল ধরো জল ভরো, কিন্তু বাস্তবে হয়নি। বাস্তবে জল যেখানে ধরতে হয় সেই জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। অর্থাৎ আমাদের যেটা, এটাও একটা পরিবেশগত অপরাধ। আমি প্রথমেই বললাম পরিবেশগত অপরাধটাকে, এনভায়রনমেন্টাল ক্রাইমটাকে আগে বন্ধ করতে হবে, তবেই গিয়ে আমাদের টেকনোলজির ঠিক সঠিক মূল্যায়ন হবে। আমরা যদি এনভায়রনমেন্টাল ক্রাইমটাকে বন্ধ না করি তাহলে আমাদের একটা টেকনোলজিক্যাল ডিজাস্টার হয়ে যাবে। ভূগর্ভস্থ জলের কথা যেটা বললেন, সেটা যদি নদীগুলো শুকিয়ে যায় বা আমাদের যদি জলাশয়গুলো বা জলাজমি যদি ভরাট হয়ে যায়, তাহলে ভূগর্ভস্থ যতই বৃষ্টিপাত হোক, একই বৃষ্টিপাত কমে গেছে, এবং যখন একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে বা অতিবৃষ্টি হচ্ছে, সেই জল যদি মাটির নিচে যায় তাহলে আমাদের যেমন বন্যা থেকেও বাঁচবে, জল ধারণের ক্ষমতা যদি সব জায়গায় থাকে তাহলে এত ফ্লাডেড হবে না। যেমন দেখছি আমরা ম্যাড্রাস ফ্লাডেড হয়ে যাচ্ছে, মুম্বাই ফ্লাডেড হয়ে যাচ্ছে, সেইভাবে ফ্লাডেড হবে না। জল ধারণের জায়গা রাখতে হবে এবং আন্ডারগ্রাউন্ড রিচার্জ হলে তাহলে আমাদের ভালো, কারণ তাহলে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পে যে এই যে মাটির তলায় যে এতটা ফাঁপা থাকে তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তো এই আপনি যেমন ভূগর্ভস্থ জলের কথা বললেন, ভারতবর্ষে সেরকম ভূমিকম্প রোধের জন্য একটা ব্যবস্থা থাকা দরকার। একেবারেই। আপনার একদম ছোট্ট প্রশ্ন অনুষ্ঠান শেষ করব যে ভারতবর্ষের এই মুহূর্তে বিশ্বের যে উন্নতশীল দেশগুলি রয়েছে, ভারত G20 বৈঠকের এবার আয়োজন করেছে, সেইখানেও কিন্তু প্রধানমন্ত্রীর এজেন্ডা ছিল বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন রুখতে ভারত সরকার G20 বৈঠকের জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করেছেন, বিজ্ঞাপন থেকে আরম্ভ করে বিদেশি ডেলিগেটসদের আনার জন্য। সেই জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি সত্যিই সদিচ্ছা থাকে তাহলে কত টাকা বাজেট করা উচিত? একেবারে শেষ প্রশ্ন আমার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, নরেন্দ্র মোদী উনি খুব ভালো বলতে পারে যাতে সবাই আকৃষ্ট হয়, বিভিন্ন দেশ আকৃষ্ট হয়, এবং সেই আকৃষ্ট করেই ওনার যে একটা বলতে পারেন একটা ক্ষমতা আছে লোককে অ্যাট্রাক্ট করার, সেটা তিনি ভারতবর্ষকে উপরে তুলে এনেছেন। তো ওনার কথা আর কাজের মধ্যে মিল থাকা দরকার। আজকে যে কথাটা উনি বলছেন যে ভারতবর্ষকে তাড়াতাড়ি যেভাবে 2030-এর মধ্যে দূষণ মুক্ত করতে চাইছেন, আপনি যে কথাগুলো আজকে আলোচনা করলেন সেগুলো যদি উনি এত চিন্তা করেন, উনি বা আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাহলে যেটুকু চুল একেবারেই যান্ত্রিক ত্রুটির জন্য ঘোষ সাহেবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা অত্যন্ত দুঃখিত। তবে এটুকু বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের যদি পরিবেশ না বাঁচানো যায় তাহলে কিন্তু সমূহ বিপদ।
পরিবেশ কর্মীরা, যারা পরিবেশবিদরা রয়েছেন, তারা কিন্তু চাইছেন যেটা ভারতবর্ষের 3,500 কোটি টাকার উপরে বাজেট ছিল, সেটাকে অন্তত দ্বিগুণ করা হোক। তাহলে ভারতবর্ষের পরিবেশের জন্য যে কাজ করা দরকার, প্রাইমারি যে কাজগুলো করা দরকার, সেগুলো হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমার সহকর্মী অঙ্কিতা আসছেন অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সংস্কারমুখী না জনমোহিনী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন? ভারতের